আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুল মুত্তাকিন, পড়াশোনা করছি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিপার্টমেন্টে। আগের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি নতুন ছোট্ট একটি টপিক আলোচনা করব, সেটি হচ্ছে পোলার আয়ন। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তাহলে পোলার আয়ন জিনিসটা কি? সহজ ভাষায় যদি বলি, পোলার আয়ন হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের আকারের বিকৃতি, অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন যখন পরস্পরের কাছাকাছি চলে আসে তখন হচ্ছে ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন মেঘকে কি করে আকর্ষণ করতে থাকে। অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন যখন কাছাকাছি চলে এসে বন্ধন তৈরি করতে চায় তখন ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ থাকে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে আকর্ষণ করতে থাকে। তো যার কারণে অ্যানায়নের ইলেকট্রন মেঘগুলা ক্যাটায়নের নিউক্লিয়াসের দিকে কি হয়, ধাবিত হয়ে যায়। অর্থাৎ এটা যদি আমি একটু চিত্রকে বুঝিয়ে দিই, এটা যদি একটি ক্যাটায়নের নিউক্লিয়াস হয়ে থাকে আর এটি একটি অ্যানায়নের নিউক্লিয়াস, আর এটি হচ্ছে অ্যানায়নের শেষ শক্তি স্তর, এবং এখানে কি অবস্থান করছে, এখানে হচ্ছে ইলেকট্রন রয়েছে। এখন এই যে ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা অ্যানায়নের যে এই ইলেকট্রন, এই অ্যানায়নের ইলেকট্রনটাকে কি করবে, আকর্ষণ করবে। এই ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রনটাকে আকর্ষণ করার ফলে কি হবে, অ্যানায়নের যে শেষ শক্তি স্তরে ইলেকট্রন মেঘ থাকবে এর আকারের কিছুটা বিকৃতি হয়ে যাবে। কার দিকে? ক্যাটায়নের দিকে। এই যে অ্যানায়নের যে বিকৃতি, এই বিকৃতিটাই হচ্ছে সহজ ভাষায় পোলার আয়ন। এই যে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘের যে বিকৃতি কার দিকে, ক্যাটায়নের নিউক্লিয়াসের দিকে, এটি হচ্ছে আমাদের পোলার আয়ন। আর হচ্ছে এই যে পোলার আয়নটা, এটি যে নিয়মে সংঘটিত হয় তাকে হচ্ছে ফাজানের নীতি বলে। তো ফাজান হচ্ছে কিছু নীতি দিয়েছে, এই নীতির উপর ভিত্তি করে হচ্ছে কি ঘটে থাকে, পোলার আয়ন গুলা ঘটে থাকে। চলো একটি একটি করে আলোচনা করা যাক। প্রথমেই দেখো আকার, অর্থাৎ ক্যাটায়নের আকার যদি কম হয়, ক্যাটায়নের আকার যদি কি হয়, কম হয়, ক্যাটায়নের আকার যদি কম হয় অথবা অ্যানায়নের আকার কি হবে, বেশি হলে, তাইলে কি ঘটবে, পোলার আয়ন ঘটবে। এখন দ্বিতীয় নম্বরে রয়েছে চার্জ। চার্জের ক্ষেত্রে যদি দেখি, যার চার্জ বেশি হবে তার পোলার আয়ন বেশি। কথাটার মানে কি, এটা হোক ক্যাটায়ন অথবা অ্যানায়ন, যারই চার্জের পরিমাণ বেশি হবে তারই পোলার আয়ন বেশি হবে। আর প্রথমটি ছিল আকার। আকারের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়নের দুইটা ভিন্ন ধর্মী ছিল। ক্যাটায়নের আকার যদি কম হয় তাইলে পোলার আয়ন বাড়বে, আর অ্যানায়নের আকার যদি বেশি হয় তাইলে পোলার আয়ন বাড়বে। কিন্তু চার্জের ক্ষেত্রে এসে দেখো, যারই চার্জ বেশি হবে, এটা হোক ক্যাটায়ন অথবা অ্যানায়ন, তারই পোলার আয়ন কি হবে, বেশি হবে। এখন তৃতীয় নাম্বার পয়েন্টটা যদি খেয়াল করি, এখানে একটু বোঝার বিষয় রয়েছে। NH2NP6, NH2NP6 এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস যেই পরমাণুর মধ্যে থাকবে, যেই পরমাণুর শেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস NH2NP6 থাকবে, তার তুলনায় যার শেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস NH2NP6ND10, এই ইলেকট্রন বিন্যাস থাকবে, তার পোলার আয়ন বেশি হবে। বিষয়টি আমি আবার বলছি, যেই পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসে যদি NH2NP6 ইলেকট্রন বিন্যাস থাকে, তার চেয়ে NH2NP6ND10 ইলেকট্রন বিন্যাস যার থাকবে তার পোলার আয়নটাই বেশি হবে। এই নিয়মগুলোর উপর আমরা একটু পর প্র্যাকটিস করব, তখন কনসেপ্টটি আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন চলো পোলার আয়নের ফলে কি কি ঘটে সেটি একটু দেখা যাক। দেখো, যার পোলার আয়ন বেশি হয় তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। অর্থাৎ সহজ ভাষায়, পোলার আয়ন যদি বাড়ে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে, আর যদি সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যায় তাহলে আয়নিক বৈশিষ্ট্য কমে যাবে। এখন পোলার আয়ন বাড়ার ফলে দেখো, সমযোজী বৈশিষ্ট্য যত বাড়তেছে আয়নিক বৈশিষ্ট্য ঠিক তত কমতেছে। আর আমরা জানি কি, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি না আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? যেহেতু আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আর পোলার আয়নের ফলে যেহেতু সমযোজী যৌগের বৈশিষ্ট্য বাড়তেছে, তাইলে আমরা বলতে পারি না গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি বৈশিষ্ট্যটা কার, এই বৈশিষ্ট্যটা হচ্ছে আয়নিক যৌগের, কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, কমটা কার, এটা হচ্ছে সমযোজী যৌগের। আর পোলার আয়ন বাড়লে যেহেতু সমযোজী বৈশিষ্ট্য বাড়তেছে, তাইলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। ঠিক একইভাবে দ্রাব্যতা, দ্রাব্যতা এই যে বৈশিষ্ট্যটা, এটাও হচ্ছে আয়নিক যৌগের। আয়নিক যৌগগুলো সাধারণত দ্রবণীয় হয়, কিন্তু
পোলার আয়ন বাড়ার ক্ষেত্রে পোলার আয়ন যখন বাড়বে তখন সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাচ্ছে, আর যেহেতু সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাচ্ছে তাহলে দ্রাব্যতাটা কি হবে, কমে যাবে। এখন চলো দেখে নেওয়া যাক প্রত্যেকটা নিয়মের আলোকে কিছু প্র্যাকটিস। প্রথম নিয়মটা কি ছিল? প্রথম নিয়মে বলা হয়েছে যে ক্যাটায়নের আকার যত কম হবে অথবা অ্যানায়নের আকার যত বেশি হবে তার পোলার আয়নটা বাড়বে। প্রথমে চলো আমরা ক্যাটায়ন দিয়ে শুরু করি। তাহলে ক্যাটায়নের আকার কি হতে হবে, কম হতে হবে। তাহলে ক্যাটায়নের আকার যদি কম হয়, আর আমরা জানি যে পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যায় পরমাণুর আকার তত ছোট হতে থাকে। তাহলে আকারের ক্ষেত্রে যদি আমরা বিষয়টা খেয়াল করি, আকারের ক্ষেত্রে পর্যায় সারণীর বাম থেকে যত ডানে যাওয়া যায় পরমাণুর আকার তত ছোট হতে থাকে। তাহলে বলতে পারি যে সোডিয়ামের আকার ম্যাগনেসিয়ামের থেকে বড়, ম্যাগনেসিয়ামের আকার অ্যালুমিনিয়ামের থেকে বড়। অর্থাৎ তাহলে দেখো যে যেহেতু সোডিয়ামের আকার সবচাইতে বড় আর অ্যালুমিনিয়ামের আকার সবচাইতে ছোট, তাহলে বলতে পারি না সোডিয়াম ক্লোরাইডের পোলার আয়ন কি হবে, সবচাইতে কম হবে। কারণ ক্যাটায়নের আকার যত কম হবে তার পোলার আয়ন তত বেশি হবে। তার মানে অ্যালুমিনিয়ামের আকার সবচাইতে কম, তাহলে অ্যালুমিনিয়ামের পোলার আয়ন সবচাইতে বেশি। তাহলে এখানে বলতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পোলার আয়ন বেশি, সবচাইতে বেশি, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ দেখা যাচ্ছে যে সোডিয়ামের আকার সবচাইতে বেশি হওয়ার কারণে সোডিয়াম ক্লোরাইডের পোলার আয়ন সবচাইতে কম, আবার অ্যালুমিনিয়ামের আকার সবচাইতে কম হওয়ার কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পোলার আয়ন সবচাইতে বেশি। এখন চলো ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে দেখি কার পোলার আয়ন বেশি। প্রথমেই চলো ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি, তাইলে ফেরাস ক্লোরাইডে এখানে ফেরাসের জারণ সংখ্যা হচ্ছে 2+, আর এখানে ফেরিকের জারণ সংখ্যা হচ্ছে 3+। তাইলে দেখো দুইজনেরই কিন্তু প্রোটন সংখ্যা সমান সমান, অর্থাৎ Fe2+ এরও প্রোটন সংখ্যা 26, Fe3+ এরও প্রোটন সংখ্যা 26। কিন্তু মজার বিষয় হচ্ছে Fe2+ এর ক্ষেত্রে ইলেকট্রন 24, Fe3+ এর ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে 23। তাইলে একটা জিনিস খেয়াল করে দেখো যে 26টা প্রোটন 24টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে নাকি 26টা প্রোটন 23টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে। তাহলে সহজে বোঝা যাচ্ছে যে 26টা প্রোটনের সাথে 23টা ইলেকট্রনের আকর্ষণটা কি হবে, বেশি হবে। আর যেহেতু আকর্ষণ বেশি হবে, আকর্ষণ বেশি হওয়ার ফলে এখানে Fe3+ এর যে আকারটা, Fe3+ এর আকার Fe2+ থেকে কি হবে, কমে যাবে। অর্থাৎ Fe3+ এর আকারটা যেহেতু Fe2+ এর থেকে কমে যাচ্ছে, তাইলে বলতে পারি না Fe3+ এর আকার Fe2+ থেকে কম, আর ক্যাটায়নের আকার কি হবে, যত কম হবে ক্যাটায়নের আকার যত কম হবে তাহলে তার পোলার আয়নটা তত বেশি হবে। তাহলে এখানে Fe3+ ক্যাটায়নের আকার যেহেতু কম, তাইলে বলতে পারি এর পোলার আয়নটা বেশি হবে, আর Fe2+ এর পোলার আয়ন কম হবে। তো এতক্ষণ দেখলাম যে আমরা নিয়ম একের মধ্যে ক্যাটায়নের ক্ষেত্রে। এখন চলো নিয়ম একে অ্যানায়নের ক্ষেত্রে দেখি। তাইলে নিয়ম একটা কি ছিল, নিয়ম একে হচ্ছে আকার নিয়েছিল, যার ক্যাটায়নের আকার যদি কম হয় অ্যানায়নের আকার যদি বেশি হয় তাহলে কি হবে, পোলার আয়ন বেশি হবে। এখন চলো অ্যানায়নের আকারের ক্ষেত্রে দেখি। এখানে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা সবাই হচ্ছে গ্রুপ 17 এর মৌল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হচ্ছে সবাই গ্রুপ 17 মৌল। আর আমরা জানি যে কি একই গ্রুপের উপর থেকে যত নিচে আসা যায়, একই গ্রুপের উপর থেকে যত নিচে আসা যায় আকার কি হয়, তত বাড়তে থাকে। অর্থাৎ এখানে তাহলে বলতে পারি যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বেশি, ক্লোরিনের চেয়ে ব্রোমিনের আকার বেশি, ব্রোমিনের চেয়ে আয়োডিনের আকার বেশি। যেহেতু আয়োডিনের আকার সবচেয়ে বেশি, আর নিয়মে কি ছিল, অ্যানায়নের আকার যারটা বেশি হবে, তাহলে আয়োডিনের আকার যেহেতু সবচেয়ে বেশি, তাহলে আয়োডিনের পোলার আয়ন কি হবে, সবচেয়ে বেশি হবে। তাহলে দেখো তো আয়োডিনের আকার যেহেতু সবচেয়ে বেশি আর আয়োডিন যেহেতু অ্যানায়ন হিসেবে কাজ করে, তাহলে বলতে পারি না এখানে ক্যালসিয়াম আয়োডাইডের যে পোলার আয়ন এটি সবচেয়ে বেশি হবে, তারপর ক্যালসিয়াম ব্রোমাইড, তারপর ক্যালসিয়াম ক্লোরাইড, আর সবার শেষে হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। তাইলে এই নিয়মটা তো বুঝলাম। এখন চলো নিয়ম 2 এ যাই। তাহলে নিয়ম 2 এ কি ছিল, নিয়ম 2 হচ্ছে জাল চার্জ যত বেশি হবে তার পোলার আয়ন তত বেশি হবে, এটা হোক ক্যাটায়ন অথবা অ্যানায়ন। তাহলে আমরা চলো আবার আগের যে এক্সাম্পলটা দেখেছিলাম এটা আবার এখানে দেখা যাক, Fe2+ এবং হচ্ছে Fe3+। তাহলে দেখো তো খুবই সহজ, যার চার্জ বেশি হবে এটি অ্যানায়নও হতে পারে ক্যাটায়নও হতে পারে। যেহেতু এখানে দেখতেছি যে Fe2+ এর চেয়ে Fe3+ এর চার্জ সংখ্যা বেশি, তাহলে আমরা বলতে পারি যে FeCl3 বা ফেরিক ক্লোরাইডের পোলার আয়ন বেশি হবে।
এখন চলো এই এক্সাম্পলটা প্র্যাকটিস করি। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সোডিয়ামের চার্জ হচ্ছে এখানে +1, ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম +3। তাহলে যার চার্জ যত বেশি হবে তার পোলার আয়ন তত বেশি হবে। তাহলে ঠিক এরই ধারাবাহিকতায় বলতে পারি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পোলার আয়ন সবচেয়ে বেশি, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর সোডিয়াম ক্লোরাইড। চলো আমরা এখন নিয়ম 2 এর ক্ষেত্রে অ্যানায়নের কি পরিবর্তন হয় সেটা দেখি। এখানে ক্যালসিয়াম অক্সাইড আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের চার্জ হচ্ছে -2, ফ্লোরিনের চার্জ হচ্ছে -1। তো দেখো যার চার্জ যত বেশি হবে তার পোলার আয়ন তত বেশি হবে। তো এখানে যেহেতু অক্সিজেনের চার্জ বেশি, তাইলে আমরা বলতে পারি যে ক্যালসিয়াম অক্সাইডের পোলার আয়নটা ক্যালসিয়াম ফ্লোরাইডের চাইতে বেশি হবে। এখন চলো নিয়ম 3। নিয়ম 3 এ বলা হয়েছে কি কোন একটা ক্যাটায়নের ক্ষেত্রে যদি NH2NP6 ইলেকট্রন বিন্যাস থাকে, তার যে ক্যাটায়নের NH2NP6ND10 এইরূপ ইলেকট্রন বিন্যাস থাকবে তার পোলার আয়নটা কি হবে, বেশি হবে। তো এরই প্রেক্ষিতে চলো আমরা দুইটি এক্সাম্পল প্র্যাকটিস করে ফেলি। এখানে রয়েছে সোডিয়াম ক্লোরাইড আর এখানে হচ্ছে কপার ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে সোডিয়াম যেহেতু প্লাস তার মানে একটা ইলেকট্রন নাই, এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6। আর কপারের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। কারণ কপার প্লাসের ক্ষেত্রে 3d10 কেন, কপারের যে 4s1 যে ইলেকট্রনটা ছিল এটি কি করবে, কপার ত্যাগ করে দিবে। তাইলে দেখো তো আমরা সোডিয়াম ক্যাটায়ন, সোডিয়ামের যে ক্যাটায়ন এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোন ধরনের ইলেকট্রন বিন্যাস বিদ্যমান, এখানে হচ্ছে NH2NP6। এই যে NH2NP6 এই যে ইলেকট্রন বিন্যাস এটি বিদ্যমান, কিন্তু কপার আয়নের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, কপার আয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে NH2NP6ND10 এই ইলেকট্রন বিন্যাসটা বিদ্যমান। যেহেতু নিয়মে লেখা ছিল যে NH2NP6 ইলেকট্রন বিন্যাসের চেয়ে NH2NP6ND 1 থেকে 10 এরূপ ইলেকট্রন বিন্যাস যদি এক্সিস্ট করে, তাইলে ওই পরমাণুর কি হবে, ওই পরমাণুর পোলার আয়ন বা ওই যৌগের পোলার আয়নটা বেশি হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের চেয়ে কপার ক্লোরাইডের পোলার আয়নটা বেশি হবে। তো এই ছিল মোটামুটি আজকে পোলার আয়ন বিষয়ক ছোট্ট একটি টপিক। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একাডেমিক প্লাস এডমিশন উভয় ক্ষেত্রে। তোমরা যদি এই ভিডিওটা দেখে তোমাদের যদি উপকার হয়ে থাকে তাহলে তোমরা এটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর ফলো দিয়ে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।